একটা এমন বিজেতা যিনি দুনিয়া জিতেছিলেন, শহর পুড়িয়েছিল, রাজ্য মুছে দিয়েছিল, আর হঠাৎ করে ভারত সীমান্তে এসে থেমে গেল। আমরা কথা বলছি দ্য গ্রেট খান, দ্য ইউনিভার্সাল রুলার, চেঙ্গিস খানের কথা। 1221 সাল পর্যন্ত তিনি চীনা থেকে পার্সিয়া পর্যন্ত অর্ধেক দুনিয়াকে দখল করে নিয়েছিলেন। কিন্তু সোনার পাখি বলা ভারতবর্ষকে কেন বাদ দিয়ে দিলেন? ইন্দাস নদীর কাছে এসে কেন ফিরে গেলেন? গরম থেকে ভয় পেয়েছিলেন, নাকি ধর্মে বাধা দিল, নাকি ইলতুৎমিশ কি কোনো মানসিক খেলা খেলেছিল? চলুন ডিকোড করি এই 800 বছর পুরনো রহস্যটা। কিন্তু এই প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার আগে আমাদের একটু পিছনের দিকে ফিরে যেতে হবে। আমাদের বুঝতে হবে সেই রাগটাকে, সেই আগুনটাকে যা চেঙ্গিস খানের ভিতর জ্বলছিল। কারণ চেঙ্গিস খান জন্মগতভাবে দুষ্ট ছিলেন না, তাকে তৈরি করা হয়েছিল। দুনিয়ার নির্মমতা তাকে পাথরের মতো কঠিন করে দিয়েছিল। গল্প শুরু হয় এক 9 বছরের ছেলে থেকে, যার আসল নাম ছিল তেমুজিন। একদিন শত্রুরা তার বাবা ইয়াসুয়াকে বিষ খাইয়ে মেরেছিলেন। তেমুজিন ভেবেছিলেন তার গোত্র তার সঙ্গ দেবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। নিজেরাই সেই ছোট্ট ছেলেটা আর তার মাকে ঠান্ডা পাহাড়ে মরার জন্য ফেলে দিল। পরিস্থিতি ছিল একবারে খারাপ। মশার মতো বাঁচতে হলে ওদের বুনো ইঁদুর খেতে হতো। ক্ষুধা আর রাগ ওকে এতটাই বদলে দিয়েছিল যে একদিন শুধু এক টুকরো খাবারের জন্য নিজের ভাইকে মেরে ফেলেছিল। পরে শত্রুরা ওকে ধরে গোলাম বানিয়ে দেয়। অনেক বছর ধরে প্রাণীর মতো জীবন কাটালো। এই পরিস্থিতির কারণে ওই ছেলেটা হৃদয় পাথরের মতো হয়ে গেল। আর 1206 সালে তেমুজিন নতুন একটা নাম নিয়ে বিশ্বের সামনে দাঁড়ালো, চেঙ্গিস খান। এই দুঃখ আর ধোকায় ওকে এত কঠোর করে তুলেছিল, কিন্তু শুধু নির্মম ছিল না, একখানা জিনিয়াস কৌশলী ছিল। ও ছড়িয়ে ছিটিয়ে থাকা উপজাতিগুলোকে একত্র করলো আর এমন একটা সেনাবাহিনী গড়ে তুললো যা হার মানতে জানতো না। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, শত্রুদের থেকে বদলা নেওয়া। আর এই বদলার প্রথম নিশানাটাই ছিল চীন, যেখানে তার প্রথম শত্রু ছিল ওয়েস্টার্ন সিয়া, যেটা মঙ্গোলিয়ার সবচেয়ে কাছের। আর দ্বিতীয় শত্রু ছিল জিন সাম্রাজ্য, যারা মঙ্গোলিয়ার জীবনটা কষ্টকর করে দিয়েছিল। তাই চেঙ্গিস খান দেরি না করে আক্রমণ চালিয়ে দিল। আর মাত্র 5 বছরে মানে 1210 সালের মধ্যে ওয়েস্টার্ন সিয়াকে তার হাঁটুতে নামিয়ে দিল। এই জয়ের জন্য চেঙ্গিস খান তার শত্রুরই শক্তিকে নিজের অস্ত্র বানিয়ে নিল। ওই অস্ত্র ছিল চীনের সি স্ট্যাটিক। এটা এক ধরনের কৌশল ছিল, যেখানে শত্রুর শহরটা চারিদিকে ঘেরাও করা হতো, যাতে ওরা খাবার দোয়ান পান করতে না পারে। আর তখন শত্রুর কাছে দুইটাই বিকল্প থাকতো, হয়তো লড়াই করে মারা যাও কিংবা সরে আসো। আর এরপরে আসতো সবচেয়ে বড় শত্রুর পালা, দ্য জিন এম্পায়ার। জিন এম্পায়ার নিজেদের বাঁচানোর জন্য পৃথিবীর সবচেয়ে বড় দেওয়াল বানিয়েছিল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ওরা ভাবতো হয়তো এই দেওয়াল তাদের বাঁচিয়ে নেবে, কিন্তু পুরো দেশ ধ্বংস করে দেওয়ার মতো ঝড়কে এক দেওয়ালে কি আটকাতে পারে? চেঙ্গিস খান সেটাও পার করে গেল। আর 1215 সালের মধ্যে চায়না একসময় মঙ্গলদের উপর শাসন করত। আজ সেই চায়নায় চেঙ্গিস খানের দাসীতে পরিণত হয়েছিল। কিন্তু চীনের এই পরাজয় চেঙ্গিস খানের বদলা শেষ ছিল না, এটা ছিল শুধু একটা শুরু। কারণ একদিকে চেঙ্গিস খান শত্রুর কৌশল শিখে তাদের পরাজিত করেছিল, আর অন্যদিকে 1218 সালে তার নিজের প্রতিবেশী কাকতিয়া সাম্রাজ্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তারা চেঙ্গিস খানের এক শহর দখল করলো এবং তার জামাতাকে হত্যা করলো। যেমন আমি বলেছিলাম, এক মঙ্গল নিজের অপমান কখনো ভোলে না। তার জামাতার মৃত্যুর বদলা নিতে চেঙ্গিস খান সেখানে পৌঁছালো এবং কাকতিয়া সাম্রাজ্যের অস্তিত্ব মুছে দিল। কারণ এবার তারাই এক নতুন প্রতিবেশী তার সঙ্গে শত্রু ছিল। এটার শেষ কি হবে সেটা সে জানতো না। সে ছিল খাওয়াজিন সাম্রাজ্য। চেঙ্গিস খান এখানে লড়াই করতে আসেনি, সে শুধু তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল আর পূর্ব পশ্চিমের মধ্যে শত শত বছর ধরে বন্ধ থাকা বাণিজ্য রুট খুলতে চেয়েছিল। এই আশায় 1219 সালে সে তার বাণিজ্য কমিটিকে খোয়াজিয়েম পাঠায়। সেটা একবার নয়, 2 বার। কিন্তু খোয়াজিয়েম সুলতান আলাউদ্দিন মোহাম্মদ সেকেন্ড এই বন্ধুদের হাতটাকে সন্দেহ করলো। সে জামায়াতের মধ্যে ওদের অপমান করলো আর ওদের হত্যা করিয়ে দিল। একটা মঙ্গলকে হত্যা করা চেঙ্গিস খানের মোটেই পছন্দ হবে না। পৃথিবী আবারও চেঙ্গিস খানের নিষ্ঠুরতা দেখার সুযোগ পেতে চলেছে। সে শপথ করলো যে সুলতান তার পুরো পরিবারকে মুছে ফেলবে এবং ঠিক তাই করলো। চেঙ্গিস খানের এই প্রতিশোধের কারণে খোয়াজিয়াম সাম্রাজ্য যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল তা ইতিহাসের পাতায় সবচেয়ে বড়
ধ্বংসের মধ্যে একটা হিসাবে ধরা হয়। আর এই ধ্বংসের পর সেই সুলতান আলাউদ্দিন, যাকে নিজের শক্তিতে এত গর্ব ছিল, চেঙ্গিস খান এর দাপট দেখে তার সাহস ভেঙে পড়ল। লড়াই করার বদলে সে নিজের জীবন বাঁচিয়ে রাতারাতি যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে গেল। আর চোখের পলকে খোয়ারেজম সাম্রাজ্য মানচিত্র থেকে মুছে মঙ্গল সাম্রাজ্যের অংশ হয়ে গেল। সুলতান পালিয়ে যাওয়ার পর তার ছেলে আলাউদ্দিন হাল ছাড়েনি। মঙ্গলদের থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু চেঙ্গিস খানের সেনার সামনে টিকতে পারল না। ব্যর্থতা ছাড়া কিছুই পায়নি সে। সবশেষে তারও জীবন বাঁচাতে পালাতে হলো। জীবন রক্ষার জন্য সে পালালো এবং সিন্ধু নদী পার করে ভারতে আশ্রয় নিল। আর এখানে এসে সে দিল্লি সালতানাতের কাছে সাহায্যের আবেদন জানালো, কিন্তু তারা জালালউদ্দিনকে সাহায্য করার থেকে পুরোপুরি মানা করে দিল। তখন দিল্লির সিংহাসনে সুলতান ইলতুৎমিশ ছিলেন। এখন যেহেতু দিল্লির সুলতান ইলতুৎমিশ জালালউদ্দিনকে কোনো সাহায্য করেননি, তাই চেঙ্গিস খান ভারত থেকে বদলা নেওয়ার কোনো কারণ আর বাঁচেনি।